দর্শক, এখন রাজনীতিতে একটা বড় আলোচনা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চায় এবং ফিরতে চাওয়ার ক্ষেত্রে তারা কোন পদ্ধতিতে ফিরতে চায়। আজকে প্রথম আলো এটা নিয়ে একটা বেশ বড় রিপোর্ট করেছে। সেই রিপোর্টে তারা বলতে চাইছে আওয়ামী লীগ বেশ কিছু ক্রাইটেরিয়া নিয়ে এগোতে চাচ্ছে। সেগুলোর মধ্যে অন্যতম রয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা। কোন নির্বাচন? স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন সহ পেশাজীবীদের বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ এবং সেখানে এক ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা তাদের এখনকার কৌশলের মধ্যে প্রথম কৌশল হিসেবে তারা অবলম্বন করছে, সেই কথা প্রথম আলো জানাচ্ছে। কিন্তু সেই কথার ভেতরে অনেক কথা রয়েছে, অনেক যদি কিন্তু রয়েছে। আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে ফিরবে? আওয়ামী লীগের ওপরে এখনো নিষেধাজ্ঞা আছে, আর কার্যক্রমের নিষেধাজ্ঞা আছে। কার্যক্রমের নিষেধাজ্ঞা আদৌ উঠবে কিনা? ধারণা করা হচ্ছে এই সংসদে 30 কার্যদিবসের মধ্যে 30 কার্যদিবস অতিক্রম করলে অটোমেটিক আওয়ামী লীগের ওপরে যে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা উঠে যাবে, কারণ সংসদে সেটা পাশ করবে না হয়তো বিএনপি। সেই প্রত্যাশা অনেকে যখন করছেন, তখন প্রথম আলো বলছে আওয়ামী লীগ ফেরার ভিন্ন কৌশল অবলম্বন করছে। চলুন একটু জেনে দেখি আওয়ামী লীগ কোন কৌশলে ফিরতে চাইছে রাজনীতিতে, তাদের সেই কৌশলটা ঠিক আছে কিনা। থাকবেন দর্শক। বলছিলাম আওয়ামী লীগের ফেরার কথা। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে এখন সক্রিয়। এরই মাঝে শেখ হাসিনা তৃণমূলের সঙ্গে নির্বাচনের পরে, গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে এই কয়দিনে তৃণমূলের কর্মীদের সঙ্গে একাধিকবার তিনি টেলিকনফারেন্সে কথা বলেছেন, ভার্চুয়ালি কথা বলেছেন এবং সেই কথাতে তৃণমূলকে নানা ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। এরকম কথা আমরা বিভিন্ন দিক থেকে শুনছি, এমনকি প্রথম আলোর এই রিপোর্টেও সেই কথা রয়েছে। এবং সেই দিক নির্দেশনায় একটা অন্যতম ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া। এবং সেই দিক নির্দেশনার মধ্যে এমন কথাও রয়েছে, বিদেশে থাকা নেতাকর্মীরা তাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে দেশে ফেরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দেশে ফিরলে তাদেরকে কারাগারে যেতে হবে, এটা নিশ্চিত। কিন্তু আওয়ামী লীগ হয়তো এখন মনে করছে, যেহেতু প্রফেসর ইউনূস সরকার নেই, বিএনপি সরকার আছে, সেহেতু কারাগারে গেলেও তারা জামিন পাবে এবং জামিন নিয়ে তারা তাদের কার্যক্রম চালাতে পারবে। কারণ তাদের বিশ্বাস বেশিরভাগ মামলায় যেগুলো হয়েছে সেই মামলাগুলো মিথ্যা মামলা, যে মামলাগুলোর কোনো মেরিট নেই। সুতরাং জামিন নিয়ে তারা যদি মামলা মোকাবেলা করে তাহলে কোনো একটা সময় তারা খালাস পেয়ে যাবে। প্রথম আলো বলছে, প্রথম আলোর শিরোনামটা দেখে নিন, আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের যে পোড়া ভাঙা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের সেই সময়ের ছবি দিয়ে তারা নিউজটা করেছে। বলছে নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। নির্বাচনী রাজনীতিতে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের ওয়েতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তাদের শক্তিমত্তা তৈরি করতে হবে এবং তৈরি করার প্রথম পথ হিসেবে তারা মনে করছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন কৌশল সাজাচ্ছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামী লীগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাইরে থাকা দলটি এখন সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এই চার স্তরের নির্বাচনে কিভাবে নিজেদেরকে অন্তর্ভুক্ত করা যায় সেই কৌশল খুঁজছে তারা। তাদের লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে রাজনীতিতে ফিরে আসা। আত্মগোপনে থাকা এবং দেশে অবস্থানরত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলে দলটির এমন চিন্তা ও কৌশলের কথা জানা গেছে। অর্থাৎ প্রথম আলো আওয়ামী লীগের লোকজনের সঙ্গে কথা বলে এই নিউজটা করেছে। যে নিউজে তারা বলতে চাইছে যে আওয়ামী লীগ মনে করছে যে আগামী নির্বাচনটা, মানে স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় প্রতীকে হবে না। বিএনপি দলীয় প্রতীকে নির্বাচন করবে না। আওয়ামী লীগ যে দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্তটা যে ভুল ছিল এটা আওয়ামী লীগ এখন বুঝতে পেরেছে। সেটাও প্রথম আলো বলছে যে আওয়ামী লীগ এখন অনুধাবন করতে পারছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক অন্তর্ভুক্ত করে আওয়ামী লীগ নিজেরাই নিজেদের দলের মধ্যে অন্তর্কন্দল তৈরি করেছে অনেক বেশি। যেটা তাদের ভুল সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ত বিএনপি রাখবে না, নিরপেক্ষ প্রতীকে নির্বাচন হবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাটা সুবিধা হবে। যেহেতু এখন পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে কার্যক্রমের ওপরে, সেহেতু স্বতন্ত্র নির্বাচন করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর এর
মাঝে যদি নিষেধাজ্ঞা উঠে যায় তাহলে দলকে শক্তিশালী করে সাংগঠনিক কাঠামো মজবুত করা এই কাজগুলো তারা করে যেতে পারবে। তারা সব থেকে বেশি আশাবাদী হয়েছে আইনজীবী সমিতির নির্বাচনগুলোকে নিয়ে। এ পর্যন্ত বেশ কিছু সারা বাংলাদেশের অন্তত 17টির মতো আইনজীবী পরিষদ রয়েছে। সেই আইনজীবী 74টি, 17টি আমি ভুল বলেছি, 74টি আইনজীবী সমিতি রয়েছে। তার মধ্যে বেশ কিছুর নির্বাচন হয়েছে। এই নির্বাচনগুলোতে আওয়ামী লীগের আশা জাগানিয়া বেশ ভালো কিছু রেজাল্ট হয়েছে। যেমন 28 ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 17টি পদের মধ্যে 7টি পদে জয়ী হয়েছে। 26 জানুয়ারি অনুষ্ঠেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি সহ 10টি পদে জয় পেয়েছে তারা। 18 ফেব্রুয়ারি নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদক সহ 9টি পদে বিজয়ী হয়েছে। লক্ষ্মীপুরে 8টি ও চাঁপাইনবাবগঞ্জে 6টি পদে বিজয়ী হয়েছে। এই বিজয়গুলো তারা মনে করছে যে এই বিজয়গুলো একটা সিগন্যাল যে তারা পেশাজীবী সংগঠনগুলোতে অপেক্ষাকৃত আগের মতো দাপট দেখাতে না পারলেও তারা যে ফুরিয়ে যায়নি, তারা যে নিঃশেষ হয়ে যায়নি, সেটা তারা বোঝাতে সক্ষম হয়েছে। এই কারণেই 74টি যে আইনজীবী সমিতি রয়েছে সারা দেশে, সেই সমিতিগুলোর নির্বাচন নিয়ে এক ধরনের আশাবাদী হচ্ছে তারা। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের জন্য জোর তৎপরতা চালাচ্ছে এবং প্রস্তুতি চালাচ্ছে তারা। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিটা তৈরি করতে চায় এবং সেই ক্ষেত্রে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা, নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের আমলে যে বিভেদ তৈরি হয়েছে, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ সরকার পরিচালনা করতে গিয়ে সব থেকে বড় সর্বনাশটা তো করেছে তাদের দল মূলত আসলে ধ্বংস হয়ে গেছে। দলকে ধ্বংস করেছে আওয়ামী লীগের সারা দেশের হাইব্রিড, রিফিউজি, এমপি, মন্ত্রী। তারা নিজেদের ভাই লীগ, বোন লীগ তৈরি করার জন্য ওই বিএনপি জামাতের বিভিন্ন লোকজনকে নিয়ে এসে নিজের হাতকে শক্তিশালী করেছে এবং নিজের হাতকে শক্তিশালী করতে গিয়ে তৃণমূলের সত্যিকারের অর্থেই যারা আওয়ামী লীগ করে তাদেরকে বিভিন্নভাবে শোষণ নিপীড়নের মধ্যে রেখেছে। তৃণমূলের আওয়ামী লীগ সরকারি দলে থেকেও বিরোধী দলের মতো অবস্থায় তারা পড়েছিল এবং তাদের নামে বিভিন্ন ধরনের মামলা হামলা করে এমপি মন্ত্রীরা যাচ্ছে তাই অবস্থা করেছে। দল একেবারে নিঃশেষ করে ফেলেছে। সরকার পরিচালনা করতে গিয়ে সরকার পরিচালনা করার ক্ষেত্রে দলকে যে শক্তিশালী করতে হয় সেটার দিকে শেখ হাসিনার মনোযোগ ছিল না। তার মনোযোগ ছিল প্রশাসন, পুলিশ, আর্মি, আমলা, এদেরকে দিয়ে সরকার পরিচালনা করা এবং সেটা করতে গিয়ে তিনি আসলে চোখই দিতে পারেননি যে তার দলটা ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংস প্রায় দলটাকে আবার ঐক্যের সূত্রে গাঁথা আমরা বিভিন্নভাবে দেখছি যে শেখ হাসিনা ভার্চুয়াল কথাবার্তায় সেই ঐক্যের বাণী শোনাচ্ছেন। যারা নিপীড়িত হয়েছে আওয়ামী লীগের 15.5 বছরে যে সকল কর্মী নেতারা, তাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা সব অভিমান ভুলে আবার একত্রিত হও। ওই হাইব্রিড নেতাদের পক্ষেই তিনি আবার কথা বলছেন যে মানুষ মাত্রেই ভুল করে, তাদের উপরে তোমরা রাগ চাপা রেখো না, রাগ চাপা না রেখে তোমরা এক জায়গায় হও। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা আওয়ামী লীগ যখন ফিরে আসবে তখন ওই হাইব্রিডদের যদি আবার আপনি সুযোগ দেন তাহলে ওই হাইব্রিডরা আবার আগের মতোই রাজনীতি করবে। তারা যেহেতু রাজনীতির মানুষ না, তাদেরকে যেহেতু উড়িয়ে আনা হয়েছে বিভিন্ন সেক্টর থেকে, সেই ক্ষেত্রে তারা রাজনীতির মর্মটা কিংবা দলের মর্মটা বুঝবে না এবং তারা তাদের মতো করে আবারও ওই ভাই লীগের চর্চা করবে। যেমন আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে বিশেষ করে 2008 ডিসেম্বরের নির্বাচনের পরে 2014 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচনে প্রতিটা নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির কমন একটা কথা শুনেছি। কমন কথা কি? তৃণমূলই আওয়ামী লীগের শক্তি। তৃণমূলকে এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, রাগ অভিমান ভুলে সবাইকে এক জায়গায় হয়ে নৌকার পক্ষে ভোট করতে হবে। অথচ তার আগের 5 বছর কিন্তু দিব্যি ভুলে গিয়েছিলেন তিনি কিংবা তার দলের শীর্ষ নেতারা যে তৃণমূল
তৃণমূল বলতে আদৌ কিছু রয়েছে এবং তৃণমূলের উপরে কি গজব গিয়েছে সেই খোঁজ 5 বছর থাকেনি। নির্বাচনের ঠিক আগে তৃণমূলকে প্রয়োজন, তৃণমূল ছাড়া ভোট হবে না, সেই কারণে এই বাণীগুলো আমরা প্রতিনিয়ত শুনেছি। সুতরাং এই কালচারের রাজনীতি যদি চলতে থাকে এবং আওয়ামী লীগের নেতারা যদি এই কালচারের রাজনীতি চালাতে থাকে তাহলে তাদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া অনেক বেশি কঠিন হবে এবং সামনের দিনগুলো মোকাবেলা করাও তাদের জন্য কঠিন হবে। যদিও তারা পরিকল্পনা করছে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ফিরবে, কিন্তু বিএনপি কতটা তাদের সেই স্কোপ দেবে, যতটা তারা আশা করছে ততটা কিংবা তার অর্ধেকও সেই স্কোপ তারা পাবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন। আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ওয়ালাদের খাইসলত খারাপ হয়ে গেছে, এটা নতুন করে বলার কিছু নাই। আমার একটা অভিজ্ঞতা আছে। এই গত সপ্তাহে এক উপজেলার বিএনপির প্রেসিডেন্ট, উপজেলা বিএনপি প্রেসিডেন্ট এবং পৌর বিএনপির প্রেসিডেন্ট দুজনের সাথে আমার দেখা হয়েছে। তো ঘটনাক্রমে কথা উঠছে, কথা ওঠার পরে একটা আরো একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এখানে, তো সেখানে আফসোস করে সবাই বলতেছে যে ইউনূস আমলে যা হয়েছিল এই ছাত্রগুলার এগুলার কি বানাইছিল, এগুলার এক একটা সমন্বয়ক বানায় যাচ্ছে তাই অবস্থা। তখন ওই বিএনপির দুই নেতা আমার বলতেছে, ভাই বিশ্বাস করবা না কি করছে জানো কাণ্ড কারখানা। আমরা এই বছরের বছর রাজনীতি করি, আওয়ামী লীগ আমলে কোণঠাসা হয়েছিলাম, আওয়ামী লীগ তার যত এই উন্নয়ন কর্মকাণ্ড বরাদ্দ ফরাদ্দ সব তো আওয়ামী লীগ ছাত্রলীগের দিত। এই ইউনূস আসার পরে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড এই বিভিন্ন অনুদান টনুদান নিতে, কোরবানিতে বা বিভিন্ন কিছু বিজিএফ কার্ড টার্ড এগুলা সবখানে দেখি উপজেলা অফিসে গিয়ে একটা সমন্বয় হাজির। এই সমন্বয় কাটা ছাল চোলা কিছু নাই, বাপদাদার কোনো পরিচয় নেই, এই সমন্বয় এনসিপির লোক, তারে ভাগ দিতে হবে। ভাগ না দিলে মানে ইউনিয়নেরও চাকরি নাই, আর বিএনপির লোকজনের তাই অবস্থা। বিএনপির লোকজনের কোনো ভাগ নিতে হইলে এদেরকে ভাগ দিতেই হবে। তো এই যে খাইসলতটা দাঁড়াইছিল, এখন বিএনপি ক্ষমতায় আসার পর এই খাইসলতটা একটু ধাক্কা খাইছে। আপনাদের মনে আছে কিনা আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ কেউ ভাগ টাক দেওয়ার মধ্যে ছিল না, ওই যে মুখে মুখে ছিল না, এবারের মতোই যে জাতীয় পার্টি ও বিরোধী দল, কিন্তু জাতীয় পার্টি যখন 30টা 32টা এমপি, 11টা হইলে পরে কথাই নেই, তারা যেসব এলাকার এমপি এইসব এলাকার কোনো উন্নয়ন কর্মকাণ্ডে এরা ধারে কাছেও থাকতো না, পুলিশও এদের কথা শুনে না। ওইখানকার জাতীয় পার্টির নেতা কর্মী তো দূরের কথা, ইউনিয়ন চেয়ারম্যান যে ভাগ বাটোয়ার ইলেকশন হইতো সেই ভাগে জাতীয় পার্টির কোন সদস্য পড়তো না। মানে জাতীয় পার্টির লোকজন ইউনিয়ন চেয়ারম্যান হয়েছে, একটা উপজেলা চেয়ারম্যান হয়েছিল, একটা পুরো বাংলাদেশে জাতীয় পার্টির, আর উপজেলা চেয়ারম্যান হইতে পারে না, ইউনিয়নও হাতে গোনা 1-2টা হয়েছিল, কি হয়েছিল না। আওয়ামী লীগ কোনো ভাগ টাক দিত না কেউ, যা খাওয়ার তারা নিজেরাই খাইত। আর বিএনপির তরিকা কোন তরিকা নিচ্ছে এটা সবচেয়ে ভালো বোধহয় বুঝে এই সার্জিসরা আর জামাত ইসলামী। মজার কাণ্ড আছে জামাত ইসলামীর ক্ষেত্রে, জামাত ইসলামীরা এত দাবি রাখে। এখন জামাত ইসলামীর যেখানে এমপি সেইখানে ওই যে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কাপড় চোপড় দেওয়া হচ্ছে। আমরা জানি বেশ কয়েকজন বন্ধু বান্ধব যারা এমপি হয়েছে বা বিএনপিতে আছে, তারা যার যার জ্যাকিং অনুযায়ী ধরেন কোন এলাকায় 500, 700, 1000 কাপড় জাকাতের কাপড় যাচ্ছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের। জামাতেরও মন খারাপ, জামাত কাছে নাকি এই ত্রাণ তহবিলের জিনিসপত্র যায় না। বিএনপি ক্ষমতায়, বিএনপি কোন এলাকায় কিছু করাইতে হলে তার কি নেতা কর্মীর অভাব আছে নাকি যে জামাতের এমপি দিয়া বিতরণ করাইতে হবে? এবং এটা কিন্তু আইনে নাই। প্রধানমন্ত্রী তার জিনিস যে কোনো প্রশাসনের যে কোনো মাধ্যমে করতে পারে। এটা বাংলাদেশের বাস্তবতা হলো লোকালি গেলে পরে তালিকাটা আল্লাহর হস্তে দলীয় লোকজন দেয়। আমার দুঃখ মজাটা লাগছে এই যে এদের জিব্বা বড় হয়েছে খাইতে খাইতে এনসিপি ওয়ালাদের। সার্জিস তো এবার ধূপে টিকে নেই নির্বাচনে পাশের, মানে যে ইউনুসের যে মেটিকুলাস ডিজাইনের যে প্ল্যান, ওই যে বলে যে খলিল রেজওয়ানা বন্যা মিলাই যদি কোনো প্ল্যান করে থাকে তাহলে এর মধ্যে দিয়ে এনসিপির যে 6 জনের ভাগে মোয়া জুটছে, সার্জিসের ভাগ্যে জুটে নেই। এখন সার্জিসের কলিজায় লাগছে আরো বেশি, কারণ এর আগে পর্যন্ত তো সার্জিসের এলাকায় গাইবান্ধায় বলেন বা তার নিজের নির্বাচনী এলাকা যেটা আছে বা পঞ্চগড় বলেন, যেখানেই বলেন, সার্জিস যেখানে চাইছে রংপুর পর্যন্ত সার্জিসের ভাগ না দিয়ে তো আর ইউনূস সরকার কেউ ভাগ দেয় নেই।
এই উপজেলা প্রশাসনে বলেন, ইউনিয়ন প্রশাসনে বলেন, কিছু একটা গেলে তো সার্জিসের একটা ভাগ থাকবে। এইবার সার্জিসের ভাগে টান পড়ছে বিএনপি, সার্জিসের পুছে নাই। ফলে সার্জিস সাহেব বলছে, জনগণের ট্যাক্সের অর্থে সাধারণ মানুষের জন্য বিতরণের চাল, সামাজিক নিরাপত্তা কার্ড, ঈদ উপহার সহ বিভিন্ন সুযোগ সুবিধা শুধুমাত্র বিএনপি নেতা কর্মীদের দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, ইউনো অফিস থেকে সাধারণ মানুষের সরকারি সুবিধা বিএনপি নেতারা নিজের ইচ্ছামতো ভাগবাটোয়ারা করে নিচ্ছে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে অভিযোগ করছেন, লিখছেন, আফসোস, আহা। পোস্টে লিখেন, সরকার পক্ষ থেকে জনগণের ট্যাক্সের টাকায় যে সকল সুবিধা দেওয়া হয়, যেমন চাল, সামাজিক নিরাপত্তা কার্ড, ঈদ উপহার, সেগুলো ইওনো অফিস থেকে বিএনপি উপজেলা নেতারা নিজের ইচ্ছামতো ভাগবাটোয়ারা করে নিচ্ছে। এই প্রক্রিয়ায় বিএনপির বাইরে অন্য কোন দলের সমর্থক বা সাধারণ দরিদ্র মানুষ সুবিধা পাচ্ছে না। তিনি প্রশ্ন তুলেছেন, এই সরকার কি শুধু ধানের শীষের ভোটার এবং বিএনপিকে প্রতিনিধিত্ব করছে নাকি পুরো বাংলাদেশের জনগণকে? তিনি আরো উল্লেখ করেন, সরকার কি দেশের 50% জনগণকে প্রতিনিধিত্ব করছে নাকি পুরো জনগণকে? কি আফসোস। ভাগবাটোয়ারা নির্বাচন, তাদের বলতে আমরাও তো আছি তোমাদের সাথে, আমার ভাগটা আমারে দিয়ে তারপরে বিতরণ করো। সার্জিসের কথা যে অন্য রাজনৈতিক দলকে না দিয়া বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কোনোদিন অন্যরে ভাগ দেয়, আর বিএনপি যদি এখন এনসিপি রে ভাগ দেয় তো আওয়ামী লীগের না কেন? এনসিপি তো বিএনপি রে ভোট দেয় নাই। সবচেয়ে বড় দাবি তো হলো আওয়ামী লীগের। আওয়ামী লীগের স্থানীয় নেতাদের দায়িকা বিএনপির আগে দিতে হবে আমরা যদি বলি, কারণ আওয়ামী লীগের লোকজন বিএনপির ভোট দিছে, ভোট দিয়ে নির্বাচনে জিতাইছে, নির্বাচনে জয়লাভ করাইছে। বাংলাদেশের প্রতিষ্ঠিত সত্য বহু জায়গায় আওয়ামী লীগের লোক ভোট দিতে গেলেই বিএনপির ভোট দিছে। এখন সার্জিসে যদি এই হিসাবে দিতে যায় তো সার্জিস তো তার প্রতিদ্বন্দ্বী, তার ভোটে হারাইতে চাইছে জামাতের সাথে ভোট করে, তাহলে সার্জিসে কেন ভাগ দিবে? যাক, আমার কাছে সার্জিসের এই হাপিত্যিসটা খুব সাংঘাতিক লাগছে, কারণ 1.5 বছরের উপরে খাইতে খাইতে জিব্বা এত কি বড় হয়েছে যে এখন এই সরকারি বরাদ্দের দিয়ে, উনি না বড় লোকের ছাওয়াল, উনি না জমিদারের পুত, তো ওনার কেন সরকারের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে কি গেল, তারপরে যে চাল, সামাজিক নিরাপত্তা কার্ড, ঈদ উপহার, এগুলোর মধ্যে ওনার চোখ পড়ে কেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।